সাম্প্রতিক সময়ে একাধিক বিসিএসে পররাষ্ট্রে হচ্ছে সেকেন্ড হয়েছে বা উল্লেখযোগ্য জায়গায় চিকিৎসকরা চলে যাচ্ছে। চিকিৎসক যারা যাচ্ছেন তাদের মধ্যে দুঃখবোধ আছে যে আমি আসলে আমার এই জায়গায় সিকিউরিটি থেকে শুরু করে আমার মর্যাদাগুলো আছে সেগুলো না থাকার কারণে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু সারা জনম যে আমি স্বপ্ন দেখতাম, শৈশব যে আমার যে ভেতরে লালিত স্বপ্ন ছিল, এই স্বপ্নের পথে আমি থাকতে পারছি না, তাদের ভেতরে আক্ষেপ আছে। তো এই যে পরিবর্তন, ক্যাডার পরিবর্তন বা দেশের বাইরে চলে যাওয়া যেটা আপনি বললেন, এটা আসলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের জন্য কি কি অশনি ডেকে আনতে পারে আপনি মনে করেন? একটা হলো যে আপনার এইখানে অশনি সংকেত হলো আমাদের হয়তো সরঞ্জাম থাকবে, যন্ত্রপাতি থাকবে, হয়তো উন্নত যন্ত্রপাতি থাকবে, কিন্তু উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে যে একটা মানুষকে সুস্থ করে তোলা, তার জটিল অপারেশন করা, তার চিকিৎসা দেয়া, সেই চিকিৎসা দেওয়ার মতো মেধাবী লোকজন আমাদের এখানে থাকবেন না, চিকিৎসকরা থাকবেন না। কারণ এখন এই গ্লোবালাইজেশনের যুগে আপনার যেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যেই স্টুডেন্টটি দেখে যে তার অস্ট্রেলিয়াতে তার ভালো সুযোগ আছে, তার জার্মানিতে ভালো সুযোগ আছে, তার মালয়েশিয়াতে ভালো সুযোগ আছে, আমেরিকাতে ভালো সুযোগ আছে, তাহলে সে এখানে পড়ে থাকবে কেন? এই পোড়া দেশে সে অবশ্যই সুযোগ নেবে। এটা তার নিজের কোনো দোষ না, এটা হলো আমাদের রাষ্ট্র কাঠামোর দোষ, আমাদের রাষ্ট্রের চিন্তার দোষ, রাষ্ট্রের ব্যবস্থাপনার দোষ। তাকে তো এখানে তো সে দেখছে না যে এখানে মেধাবী তার শিক্ষকরা আছেন, এখানে জীবন উৎসর্গ করে দেয়া গবেষকরা আছেন। তিনি কার অধীনে এখানে কাজটা করবেন? সেই গবেষক চিকিৎসক না। এখানে আমরা দেখি যে শুধুমাত্র সেলিব্রিটি কিছু বিশেষজ্ঞ চিকিৎসক আছেন যারা আপনার বিভিন্ন জায়গায় চেম্বার করেন, তাদের চেম্বারে লাইন দেওয়ার জন্য আপনার মন্ত্রী মিনিস্টার বা প্রভাবশালীদের দ্বারস্থ হতে হয়। এই কাঠামো দেখছেন, কিন্তু গবেষককে আপনি দেখছেন যে একজন মানে গবেষক চিকিৎসক মানে চিকিৎসকের অধীনে গবেষণা করবেন, এই জন্য ছাত্ররা শিক্ষার্থীরা তার অধীনে লাইন ধরে আছে। এই পরিস্থিতিটা তো আমাদের নেই। আমরা ওইভাবে আমাদের চিকিৎসা সেবাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এখন দেখেন দেশের বাইরে থেকে এসে কিন্তু অনেকে এখানে কনসালটেন্সি করছেন, আমরা হায়ার করে এখানে চিকিৎসক নিয়ে আসছি, বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? এক সময় তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা করার জন্য লোকজন এসছেন, তারা এখন আলো ছড়াচ্ছেন তাদের দেশে গিয়ে। অথচ এখন আমরা উল্টো, আমরা এখন আমাদের এখানে প্রাথমিক পড়াশোনাটা শেষ করে, বেসিক পড়াশোনাটা শেষ করে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, আমরা ওই দেশের আলো ছড়াচ্ছি, আমরা আমাদের চিকিৎসা সেবাকে অন্ধকারে রাখছি। সেই জায়গাটাতে এখন সরকারের উচিত হলো এই চিকিৎসা সেবাটাকে একটা পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া। এখানে যেমন গবেষণা থাকবে, এখানে যেমন অবকাঠামোগত উন্নয়ন হবে, তেমনি এখানে গবেষণার পরিবেশ থাকবে। একই সাথে চিকিৎসকদের যে ওয়েজ, সে ওয়েজ সরকারি এবং বেসরকারি দুই খাতেই আবার রিভিউ করা দরকার। সরকারি খাতে যেটা আছে সেটার আলোকে বেসরকারি চিকিৎসা সেবা যারা দিচ্ছেন বা যারা ব্যবসা করতে আসছেন তাদেরকে বাধ্য করা যে একজন MBBS চিকিৎসক ডক্টর তিনি যখন এই পেশায় প্রবেশ করছেন তখন তাকে অবশ্যই একটা সম্মানজনক ওয়েজ তাকে দেওয়া উচিত, যেন তিনি ছিটকে না পড়েন, সমাজে তিনি যেন অবহেলিত না হন, তিনি যেন মানসিক যে তার ট্রমা আছে সেটা যেন তিনি না ভোগেন, অর্থাৎ তিনি যেন একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারেন। এই জন্য যদি এটা করা যায় তাহলে তিনি দেশের বাহিরে চলে যাবেন না, তিনি দেশেই থাকবেন। আরেকটা হলো সেটা হলো যে আমরা দেখি যে যারা চিকিৎসা ব্যবস্থার সাথে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা নাই, এরকম লোকজন হলো আপনার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের ব্যবসা ফেদে বসেন। বরং এই পেশার সাথে যারা জড়িত, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে এই পেশায় লাইসেন্স দেওয়া উচিত। তখন তারা বুঝবেন
যে একজন ইন্টার্ন চিকিৎসককে কি সুবিধা দিতে হবে, জি, একজন পেশাদার চিকিৎসককে কি সুবিধা দিতে হবে, একজন অধ্যাপককে কি সুবিধা দিতে হবে, একজন গবেষককে কি সুবিধা দিতে হবে। ধরেন আমরা এখানে যেমন চিকিৎসকদেরও কিছু অবহেলা আছে, গাফিলতি আছে, তেমনি এই ব্যবসা যারা ফেদে বসেছেন সেই মালিক পক্ষেরও কিন্তু চরম অবহেলা আছে, যার কারণে আমরা দেখি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনি দেখেন একটা অপারেশন টেবিল সাজাতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট লাগে, যেই ধরনের মানে অস্ত্রোপচারের যন্ত্র লাগে, রিএজেন্ট লাগে, অ্যানেস্থেসিয়া লাগে, অ্যানেস্থেসিওলজিস্ট লাগে, আমরা এগুলির কিন্তু অনেক সময় ব্যত্যয় দেখতে পাই। এখন ওই চিকিৎসক এই ঝুঁকি নিয়ে কেন চিকিৎসা মানে করতে যাচ্ছেন বা অস্ত্রোপচার করতে যাচ্ছেন? কারণ তার তো দেয়ালে পিঠ ঠেকা। উনি যদি না করেন তাহলে আরেকজন আসবেন, আরেকজন না করলে আরেকজন আসবে, অর্থাৎ তিনি ওই মেডিকেল ব্যবসায়ীদের কাছে জিম্মি, যার কারণে তিনি কিন্তু প্রতিবাদ করছেন না, যার কারণে দুর্ঘটনা ঘটে। সম্পূর্ণ দায়ভার কিন্তু চিকিৎসকের উপরে যায়। ওই হসপিটালের ব্যবস্থাপনায় কি দুর্বলতা আছে এটা কিন্তু অনেক সময় অনেকেই খতিয়ে দেখে না, যার কারণে দুর্ঘটনা ঘটলেই কিন্তু প্রথমেই দায়ী করা হয় চিকিৎসককে।